সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে অনুষ্ঠানে আমি জাহেদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আইএফআইসি নিবেদিত এই সময়ের এই অনুষ্ঠানে আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ বিরোধী দলীয় নেতা জামাতের আমির সম্পাদকদের সাথে মত বিনিময় করেছেন। সেখানে গত 6 মাসের সরকারের কার্যক্রম সহ বিরোধী দলের কার্যক্রম এবং নানা বিষয়ে আলোচনায় উঠে আসছে। এর বাইরে এনসিপির পক্ষ থেকে এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ আমাদের নাহিদ ইসলাম সরকারের 6 মাসের মূল্যায়ন তুলে ধরে তারা এনসিপির পক্ষ থেকে বক্তব্যটা তুলে ধরেছেন। এখানে অনেক বিষয় আসছে, এই নিয়েও আমরা কথা বলবো। এর বাইরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, এপিবিএন আইন অনুমোদন হয়েছে। নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে আমরা দেখেছি আজকে যে 16 জনের ফাঁসির আদেশ থেকে 2 জনের ফাঁসির আদেশ এবং 4 জনের যাবজ্জীবন হয়েছে। এই নানা বিষয় নিয়ে আজকে আলোচনার সুযোগ রয়েছে। এর মধ্য থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং রয়েছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আমি শুরুতে সালাউদ্দিন সিফাত আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি, কারণ এনসিপির পক্ষ থেকে আজকে সরকারের 6 মাসের একটা মূল্যায়ন করা হয়েছে বলা যায়। সামগ্রিক বিষয়ে অনেক কথাই বলেছেন। সেই অনুষ্ঠানে আপনিও সম্ভবত উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটিতে, এবং এই সরকারের অদক্ষতা, অব্যবস্থাপনা ও পরিণামদর্শিতা এবং অসততার দৃষ্টান্ত তৈরি করেছে এই জাতীয় অভিযোগ আপনারা নিয়ে আসছেন। এনসিপির নাহিদ ইসলাম নিয়ে আসছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো পরিকল্পনাই নেই। 6 মাসের কার্যক্রমে এটা প্রমাণ হয়েছে। ফেসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে দেশ আবার ফিরে যাচ্ছে। আপনার মুখ থেকেই শুনতে চাই যে আপনাদের মূল্যায়নটা কি এবং কেন এই জাতীয় কথাগুলো আসলো। ধন্যবাদ আপনাকে এবং আপনার পাশাপাশি এনটিভি যারা দর্শক শ্রোতা আছে সবাইকে। আপনার সাথে আমার প্রথম শো, আশা করছি খুব ভালো হবে ইনশাআল্লাহ। হাবিব ভাইয়ের সাথে বোধহয় আমার প্রথম শো না, আমার দ্বিতীয় শো, এখন টিভিতে একটা হয়েছিল। তো যাকে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা শেষ করব সেই আশাবাদ রাখি। আমরা আজকে যেটা করেছি, আমাদের পলিসি এবং রিসার্চ উপকমিটির পক্ষ থেকে আমরা সরকারের 180 দিনের সফলতা ব্যর্থতার যে হিসাব এবং সেখানে প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যে গ্যাপ, সেই গ্যাপটা নিয়ে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করেছি। সেখানে আমরা প্রথমেই বলেছি যে এই সরকার ক্ষমতায় আসার পর তার প্রথম যে মন্ত্রিসভা বৈঠকটি হয়েছিল, এটা মোস্ট প্রবাবলি 17 ফেব্রুয়ারি হয়েছিল। সেই সময় তারা 3টি অগ্রাধিকার ভিত্তিতে 3টা বিষয় নির্বাচন করেছিল, যে এই 3টা নিয়েই তারা খুব ভালোভাবে কাজ করবে, এবং এটা তারা টাইম ফ্রেম দিয়েছিল যে এই 6 মাসের মধ্যে 3টা জিনিস থেকে যাতে সবাই মুক্ত হইতে পারে, বাংলাদেশকে যাতে এই 3টা জিনিসের স্বয়ং সম্পূর্ণ করা যায় সেটা নিয়ে তারা কাজ করবে। এর মধ্যে একটা ছিল বিদ্যুতের ইস্যু ছিল, জ্বালানির ইস্যু ছিল, জ্বালানি সরবরাহটা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখবে, দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা। তো ফলে এই তিনটি যে বিষয় আমরা আমাদের পর্যবেক্ষণে দেখিয়েছি, এই 3টি বিষয়ে সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে নানা কারণে, এবং সেটা উইথ স্ট্যাটিস্টিক্স, উইথ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমরা প্রুভ করার চেষ্টা করেছি। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কেন প্ল্যানহীনতা কিংবা কেন এটাকে আমরা অসততা বলছি? একটা হচ্ছে অদক্ষতার জায়গা, আর একটা হচ্ছে অসততার জায়গা। অসততার জায়গা কেন বলছি, কিংবা আমাদের আহ্বায়ক কেন বললেন যে এটা পুরনো ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেটার দিকে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে? তার কারণ আপনি যদি চিন্তা করেন, সরকার প্রথম দিন থেকে তারা যেটা সম্পর্কে বারবার বলে এসেছিল যে তারা জুলাই সনদকে মান্য করবে, তারা গণভোটের জনরায়কে মেনে নিবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে গণভোটের জনরায়ের যে প্রকাশিত সংবিধান সংস্কার পরিষদ সেটাকে তারা মানলো না, এবং তারা জাতীয় সংসদেরই শুধুমাত্র শপথ গ্রহণ করলো, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলো না। পক্ষান্তরে আমরা দেখতে পেলাম অধিকন্তু যে জুনাইদ সাকি সাহেবের মতো একজন বিদগ্ধ লোক, তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, বাম ফ্রন্টের সাথে গণসংহতি আন্দোলন করেছেন, তাদেরও একটা পপুলার চাওয়া ছিল, দাবি দেওয়া ছিল যে সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব, এবং তিনি এটা জাতীয় ঐকমত্য কমিশনও বারবার বলেছিলেন। কিন্তু দেখা গেল তিনিও এই ব্যবসায় খুব একটা কথাবার্তা এখন বলেন না, চুপ থাকেন, এবং কেন চুপ থাকেন সেটা আমরা খুব একটা হদিশ পাই না, জানি না। এরপরে আমরা দেখলাম যে জনাব সালাউদ্দিন আইয়ুব সাহেব একদিন বললেন যে মাননীয় স্পিকার সংসদে দাঁড়িয়ে বলেছেন যে সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় সংশোধন, আই কোট আনকোট, সংবিধান হয় সংশোধন, সংস্কার হয় না। অথচ আমরা দেখতে পেলাম যে বিএনপির 31 দফা রাষ্ট্র মেরামতের যে রূপরেখা, সেখানের প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন। তার মানে সংস্কার যে হয় এটা বিএনপি নিজেও স্বীকার করতো, বাট সেটা বিফোর দি আপরাইজিং, বিফোর গেটিং ইলেক্টেড ইন দিস ইলেকশন, তার আগে সেটা স্বীকার করতো। এরপর না, এরপর যদি আপনি এটার পরে ধারাবাহিকভাবে যদি আরও দেখেন, আজকে আপনি এপিবিএন এর কথা বললেন, মোস্ট প্রবাবলি
আরো একটা বাহিনী নতুন করে হতে যাচ্ছে, যেটাকে না, বলছে BPN SRB। আছে, অলরেডি আছে, এটা আইনটাকে চেঞ্জ করা না, আমি হচ্ছে। বলছি আরেকটা এই ধরনের বাহিনী আসতে যাচ্ছে, যেটা স্পেশালাইজড ইউনিট, সেটা হচ্ছে SRB, বেসিক্যালি যেটা র্যাবের একটা র্যাবকে বিলুপ্ত করে ওইটা SRB করবে। রাইট। জি। সো এখন আমরা যে SRBর যে খসড়া যে আইনগুলো দেখলাম, সেখানে আমরা দেখতে পেলাম যে র্যাব যে মাপের ক্ষমতায়িত হয়েছিল, SRB তার চেয়ে অনেক বেশি ক্ষমতায়িত হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন ফর এক্সাম্পল তদন্তের ক্ষমতার ক্ষেত্রে এবং আটক আদেশের ক্ষেত্রে কিছু জায়গায় সে আইনে অস্পষ্টতা রয়েছে। যেমন বলা হয়েছে যে তাদেরকে নিকটস্থ থানায় নিয়ে আসতে হবে, অর্থাৎ কেউ যদি SRBর মাধ্যমে সদস্যরা যদি কাউকে গ্রেপ্তার করে, তাকে নিকটস্থ থানায় নিয়ে আসতে হবে। আবার অ্যাট দ্য সেম টাইম ওই একই আইনে, ওই খসড়া আইনে কিন্তু ওই SRBরই একটা আটক আদেশ বা SRBরই একটা নিরাপদ হেফাজতের কথা সেখানে বলা আছে। তাহলে এই দুইটাতে কিন্তু কনফ্লিক্টিং সিচুয়েশন এবং অস্পষ্টতা রয়েছে। ফলে র্যাবের আসলে বিলুপ্তি হচ্ছে না, র্যাবের যেটা হচ্ছে যে র্যাবের একটা নতুন মোড়কে আসছে, নতুনভাবে এটা বাজারে আনা হচ্ছে। এবং এটা হয়তো ধারণা করতে পারি মোস্ট প্রবাবলি স্যাংশন ইস্যু আছে র্যাবের উপর। তো র্যাবের স্যাংশন ইস্যু যেহেতু আছে, অনেকেই র্যাবে এখন আসতে চান না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমি এটা হয়তো ভুলে যাব, র্যাবের ব্যাপারে আমাদের মানে সর্বপ্রধান যে অভিযোগটা ছিল, সেটা হচ্ছে যে বিভিন্ন বাহিনীর যে লোকজন, মানে সশস্ত্র বাহিনীর লোকজন, তাদেরকে ডেপুটেশন এখানে পাঠানো হয়। তো ফলে তারা কিন্তু সিভিলিয়ান ডিল করতে পারে না স্বাভাবিকভাবেই, কারণ তার সশস্ত্র বাহিনীর ট্রেনিং একরকম, আবার সিভিলিয়ান ফোর্সের ট্রেনিং আরেক রকম। কিন্তু র্যাবে আমরা দেখতাম যে এই ধরনের সশস্ত্র বাহিনীর লোকজনকে অন ডেপুটেশনে সেখানে পাঠানো হতো, এবং তাদের দ্বারা কিন্তু মারাত্মক কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এবং এই লঙ্ঘনের ঘটনার কারণে অ্যাট দ্য সেম টাইম যেভাবে নাগরিকদের ক্ষয়ক্ষতি হয়েছে, অ্যাট দ্য সেম টাইম ওই বাহিনীগুলোর ব্যাপারে কিন্তু বাজে মন্তব্য, নেতিবাচক আউটলুক তৈরি হয়েছে। তো ফলে এইটা কিন্তু আমরা চাই নাই, এবং এই কারণে র্যাব বিলুপ্তির প্রশ্নগুলো এসেছিল। জাতিসংঘের মানবাধিকার সদর দপ্তর থেকে শুরু করে বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো, এমনকি খোদ বিএনপি নিজেও এই ইনফ্যাক্ট 5th অগাস্টের অভ্যুত্থানের পরে ডিসেম্বরে 2024 সালের ডিসেম্বরে তারা বলেছিল যে তারা র্যাব বিলুপ্তির কথা বলেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে এখন নতুন মোড়কে কিন্তু র্যাব হাজির হচ্ছে। তো এটা কিন্তু আসলে একটা অসততার প্রমাণ। আবার যদি আপনি বলেন যে এই যে গুমের ব্যাপারে যদি আমি বলি, খুবই সিগনিফিক্যান্ট, কারণ ফ্যাসিবাদী আমলের ডিফাইনিং ক্যারেক্টার ছিল। আমরা আইন শৃঙ্খলা নিয়ে আলাদা করে আলাপ করি, দরকার হলে আর মানে আপনি মৌলিক আপনার যে কেন আমরা অভিযোগগুলো আজকে 180 দিনের জি না, আপনি যে এই প্রশ্ন দিয়ে অবদান আইন শৃঙ্খলার ফ্যাসিবাদের দিকে কেন ফেরত যাওয়া বলছি, সেটার জায়গা থেকে দেখাচ্ছি যে কেন। কারণ আপনি তো পূর্বতন আইনে ফেরত যাচ্ছেন। যেমন উদাহরণস্বরূপ গুমের কথা, আগে যখন সালাউদ্দিন আহমেদ ভাই কিংবা ইলিয়াস আলী সাহেব সহ বিএনপি এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, তখন তাদের পরিবারের পক্ষ থেকে, ভিকটিম ফ্যামিলির পক্ষ থেকে এবং বিএনপি নিজে অ্যাজ পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু বারবার বলেছিল যে আমরা কোনো পুলিশি তদন্তে বিশ্বাস করতে চাই না, আমরা চাই একটা স্বাধীন সংস্থা এসে তদন্ত করুক, আমরা চাই জাতিসংঘের অধীনে তদন্ত হোক, নিরপেক্ষ একটা সংস্থা তদন্ত করুক। আজকে যখন তারা গুম প্রতিরোধের অধ্যাদেশ 2025, যেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রণীত, সেটাকে ল্যাপস করে দিয়ে নতুন একটা যে খসড়া আইন তারা প্রণয়ন করছে, তাতে কি দেখা যাচ্ছে? তাতে দেখা যাচ্ছে এই গুমের বিষয়টা কোনো মানবাধিকার কমিশনের উপর আর ন্যস্ত থাকবে না। যে মানবাধিকার কমিশন, যেটা অন্তর্বর্তীকালীন সরকার পাশ করেছিল, যে মানবাধিকার কমিশন গুমের বিষয়টা তদন্ত করবে, এখন কিন্তু এরকম না। এখন কি, যেই সংস্থার বিরুদ্ধে অভিযোগটা উত্থাপিত হতে পারে, যার গুম করার সম্ভাবনাটা আছে, পটেনশিয়ালিটি আছে, আপনি সেই সংস্থাকেই কিন্তু দায়িত্ব দিচ্ছেন গুমের অভিযোগ তদন্ত করার। আচ্ছা, আপনার কাছে আমি আবার আসবো, আমি একটু হাবিব ভাইকে একটু শুনে আসি। ফলে আমি শেষ করে দিই। তো ফলে এইসব কারণে নাহিদ ইসলাম সহ আমাদের পর্যালোচনা হচ্ছে যে সরকার আবারও ফ্যাসিবাদী যে কলকাবজাগুলো ছিল, যেগুলো দিয়ে আমাদেরকে এতদিন পর্যন্ত শোষণ করা হয়েছিল, সরকার আবার ঠিক পথে হাঁটছে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছ থেকে অভিযোগগুলো শুনলেন, এনসিপির পক্ষ থেকে 6 মাসের সরকারের মূল্যায়ন, আপনারা বিএনপি সরকার আবারও ফ্যাসিবাদী শাসনের দিকে একই কায়দায় একই ব্যবস্থায় ফিরে যাচ্ছে। যে সংস্কারের কথা বলা হচ্ছিল, যে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, বিদ্যুৎ, জ্বালানি, সর্বক্ষেত্রেই সরকার ব্যর্থ হয়েছে, এটা হলো ওনার অভিযোগ, এনসিপির অভিযোগ। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ-আলোচক সালাউদ্দিন সিফাতকে ধন্যবাদ, শুভেচ্ছা। আমি যদি প্রশ্ন করি যে আজকে ওনারা ক্ষমতা থাকলে কি গ্যাস পাহাড় থেকে একটা কিছু টোকা দিলেই গ্যাস এসে আমাদের পাইপলাইন চলে আসতো, বা বঙ্গোপসাগরে পাইপ দিলেই পানির পরিবর্তে ডিজেল হয়ে চলে আসতো? বাস্তবতা, বিএনপি যেদিন 17 তারিখে, যেদিন তারা অগ্রাধিকার ভিত্তিতে যে সিদ্ধান্ত নিয়েছিল, তখন ইরান আক্রান্ত হয়নি। সারা বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে, দাম বেড়ে গেছে 2 গুণ 3 গুণ। মার্কিন যুক্তরাষ্ট্র $2.19 থেকে $4.29 চলে গেছিল আপনার দিয়ে তেল, ক্রুড অয়েল। এ সারা বিশ্বে উল্টাপাল্টা হয়ে গেছে, যে কারণে আমাদের এখানে সংকট আছে। যদি নর্মাল চলতো তাহলে জিনিসটা হতো না। আজকে তেলের সংকট তো হতো না, গ্যাসের সংকটটা হতে পারতো,
তার গ্যাস দীর্ঘ 15 বছর ধরে 15.5 বছর ধরে আমাদের উৎপাদনের কোনো চিন্তাভাবনা ছিল না, কূপ খননের কোনো ব্যবস্থা নেয়নি, বাফেসকে বসে বসে এখন তাদের পিছনে খরচ করছে। এলএনজি নিয়ে আসলে পরে তাদের ব্যবসায়ীরা উপকৃত হবে, লাভবান হবে, সেই কারণে এলএনজিকে তারা প্রায়োরিটি দিয়েছিল। তো যে কারণে এই সংকটটা দেখা দিয়েছে। তারপর এলএনজি আসার পর জাহাজের যে ত্রুটি দেখা দিল পাইপলাইনে গ্যাস দেওয়ার ক্ষেত্রে, এই নানান কারণে মাঝখানে সমস্যাটা হয়েছে গ্যাসে। এখন শিল্প কারখানা বন্ধ হতেই পারে, গ্যাস না থাকলে বিদ্যুৎ আসবে থেকে, গ্যাস দিয়ে বিদ্যুৎ হয়, গ্যাস দিয়ে অনেক কিছু চলে, তেল ছাড়া কিছু চলে। আপনার বাড়িতে বিরাট একটা অনুষ্ঠান আয়োজন করেন, গরু ছাগল অনেক মুরগি রোস সব চিনি দিয়ে করলেন, লবণ দিলেন না। কিন্তু যখন গরুর মাংস খাসি মাংস রান্না করবেন তখন কি সব থাকে, লবণ না থাকলে কিছু হবে। তো দেশে ডিজেল ছাড়া কিছুই হয় না। এই ডিজেলের দাম যদি আমাদের বাড়াতে না হতো তাহলে কি আমাদের দ্রব্যমূল্য বাড়তো? 15% সরকার ডিজেলের দাম বাড়ালো, দ্রব্যমূল্য বাড়িয়ে দিল 40%, গাড়ি ভাড়া বেড়ে গেল 40%। এই যে অসাধু ব্যবসায়ীরা এই যে কাজগুলি করলো, যে কারণে সেগুলো ঠেকানোর দায়িত্ব কার? এটা ঠেকাতে পারে না। এটা 15% বেড়েছে, তো ওইটা না ওইটা তো অজুহাত। আমি বলছি যে যদি ইরান আক্রমণ না হতো তো তেলের দাম তো বাড়তো না, গ্যাসের দাম তো ডিজেলের দাম তো বাড়তো না, তাহলে তো এই জিনিসগুলি এই বিষয়গুলো হতো না। এটা খুব স্বাভাবিক। এটা তো আমাকে আমলে নিতে হবে, ব্যর্থতা বললেই তো হবে না। তারপরে আপনি বলেন আইন শৃঙ্খলার সাথে তেল গ্যাসের তো কোনো সম্পর্ক নাই। আইন শৃঙ্খলার কথা বলি, আইন শৃঙ্খলা আমার নিজের কথাই যদি বলি, আমি জেলা বিএনপির সর্বোচ্চ আহ্বায়ক, সর্বোচ্চ নেতা পাবনা জেলার, আমি চেয়ারম্যানের উপদেষ্টা, আমি নির্বাচন করেছি, আমার ওখানে তো আমি পারতেছি না। আজকেও তো মিছিল হয়েছে আপনার বিরুদ্ধে। হ্যাঁ, আমার ঝাড়ু মিছিল হচ্ছে, ঝাড়ু মিছিল হচ্ছে, আমি দিলাম। এটা আমার খুব মজা লাগে, মানে কতখানি অসৎ, কতখানি হলে এটা হয়। আমি দিলাম কমিটি, কাকে দিলাম? ওই বিগত সরকারে আমরা 3 ভাইয়ের আপন 3 ভাইয়ের ফাঁসি হয়েছিল। একজন 3 বারের মেয়র, সেন্ট্রাল কোর্ট সদস্য এখনও ছিল, তারই মেজর, সে মারা গেছে কয়েকদিন আগে, তারই মেজর ছাত্রলীগ সেক্রেটারি ছিল, রাষ্ট্র বিষয়ে পড়াশোনা করেছে, সদস্য সচিব দিয়েছে, আপনার পৌরসভার সদস্য সচিব সেক্রেটারি ছিল ছাত্রলীগ, উপজেলা ছাত্র প্রেসিডেন্ট ছিল, পৌর সাংগঠনিক। সেটা আরেকটা বিষয়, কিংবা আপনার এলাকার না এটা বলি আমি, জাতীয় বিষয় যেটা করলো এইরকম না। আমি বলতেছি আইন শৃঙ্খলার কথা আসতেছে, আইন শৃঙ্খলা থেকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারে। ওই যে সমস্ত মহিলারা ওখানে ঝাড়ু মিছিল করতেছে, ঝাঁটাপিটা করতেছে, ওই সব তো মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী তারা। আমি বলছি, তারপর তারা শোনে না, পুলিশ শোনে না। মার্ডার কেসে আসামি, 2টা মার্ডার কেসে আসামি, মেহেদি হাসান ওই পিন্টুর ভাই, 2টা মার্ডার কেসে আসামি, পুলিশের থানার ভিতরে গিয়ে পুলিশ গায়ে হাত দিচ্ছে, সেদিন যে কাজটা করেছে। তারা আপনার দলে থাকে কিভাবে? দলের বহিষ্কার, তো বহিষ্কার, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। কেন নিচ্ছে না? নিচ্ছে না, ওই যে আগে ভয় পায়। এখানে আমাদের স্বরাষ্ট্র বলেছে ধরবেন না, স্বরাষ্ট্রপতিকে বলে ধরবেন না, পুলিশ ওখানে ধরে না, ভয় পায়। তার আপন ভাইকে, যাকে আমার বিরুদ্ধে নির্বাচনটা করলো স্বতন্ত্র, ওই ইলেকশন না করলে তো আমি 50,000 ভোটার ঘরে বসতে দিতে। তখন তার আওয়ামী লীগের, যদিও পৌরসভার মেয়র, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর আবু তালেব মণ্ডলের ভাইয়ের আপন ভাইরা, ওই 5 তারিখের পর তার গাড়িটা সব তার ওখানে, তারা সব টোটাল ভোট করছে আওয়ামী লীগ। যদি আমার স্বতন্ত্র না থাকতো, ওরা এসে ভোট করতে সাহস পেত না, তখন হয়তো ওই জায়গায় থেকে যেত। এই অবস্থা। এখন সেই ইলেকশন বহিষ্কার হয়েছে, 4 ভাই বহিষ্কার। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য তো তাইলে আপনাদের ইন্টারনাল কুন্দল অনেক না, ইন্টারনাল পুলিশ, এর জন্য পুলিশের সে ওই ইয়েটা ফেলে নেই এখনো পুলিশ ওই জায়গায় আসে নাই। ওদের মামলা নেয় না পুলিশ, মামলা নেয় না। আমার ওখানে একটা ছেলেকে বানলো এই সন্ত্রাসীরা, মামলা দিতে বলা হলো, মামলা নিল না, পরে এসপিকে দিয়ে মামলা নেওয়ানো হলো, পুলিশ নেয় না মামলা। আপনারাই তো সরকার, অভিযোগ করেন। আমি সরকারের থেকে, আমার ওখানে প্রেক্ষাপটটা আলাদা। এরশাদ শিকদার সাথে ভয়ঙ্কর, তাই নিজের ভাইকে মায়ের সামনে গুলি করে হত্যা করেছে। আমি বারবার বলতেছি, মামলা প্রত্যাহার করে নিতে পারে, অস্ত্র উদ্ধার করেন না কেন? ওর কাছে অস্ত্র তো আছে। গত কোরবানিদের ভিতরে কয়েকটা বাড়ি আগুন দিয়ে পুড়াই দিল ওই সন্ত্রাসীরা, এবং ভেঙে চুড়ে দিল, গুলি করলো। আমি সেই চিকিৎসাকে ভালো করলাম, তারা বললো যে পায়ে গুলি করে মেরে ফেললো, সাথে নিয়ে গেছে, নিয়ে মাদকের ব্যবসা করে, চোরা কারবারি করে, অস্ত্র ব্যবসা করে, পুলিশ কিছু বল না। এই যে অবস্থা, এই পুলিশ তো একদিন তো তৈরি হয়নি, দীর্ঘদিন তৈরি হয়েছে। আমি বলতে পারি, আমি তো বাংলাদেশে একমাত্র আইন শৃঙ্খলা, জ্বালানি এবং দ্রব্যমূল্য, এই 3টে জায়গায়, 3টা জায়গা, ওই 2টা জায়গা তো আপনাকে মানতেই হবে। বৈশ্বিক সমস্যার
সম্পর্কিত। এটা তারপরেও তো এটা নিয়ন্ত্রণ সরকারকেই না, করতে হবে। সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করতে তো। আপনার পাতিলে ভাত না থাকলে, বড় বড় সোনার চামচ দিয়ে উঠালে ভাত নাই, গ্যাস নেই আপনার দেশে, হঠাৎ করে আমি বঙ্গোপসাগরে পাহাড়ে যে পাইপ লাগিয়ে গ্যাস চলে আসবে? এই সেটা নয়, বুঝতে হবে কিন্তু যেটা। মানুষের আইন আশ্বস্ত শৃঙ্খলা- করার ক্ষেত্রে তো আশ্বস্ত একটা করার দরকার, সরকার দায়িত্ব নেই। আছে। কোনো সরকারকে চায় তার আমলে গ্যাসের কারণে আপনার বিদ্যুৎ মানুষের বন্ধ মধ্যে হয়, ক্ষোভের সৃষ্টি হোক। ক্ষোভের সৃষ্টি হোক, গ্যাসের কারণে আমার ইন্ডাস্ট্রি বন্ধ হোক, তেলের কারণে গাড়ি বন্ধ হয়ে যায়, কি চায়? সরকার চেষ্টা করতেছে। চায় না, কিন্তু ওয়েল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের পারসন টু ব্যাপারটা পারসন, কিছু দল টু করা দল লাগছে না ভাই। ম্যানেজমেন্টটা আপনি কিচ্ছু কতটুকু করা লাগতো না, সফলতা করছেন? যদি এই ক্রাইসিসটা সৃষ্টি না হতো, কিছু করা লাগতো না। তেলের জন্য আমি তো ধরেন প্রায় সপ্তাহে একদিন তো যাই, 2 দিনও যায়। আগে দেখতাম রাস্তায় রাস্তায় তেলের পাম্পের ডাকতো, আমার এখানে আসেন, আমার এখানে আসেন, আমার পাড়া চলে যেতাম। আর তারপর তেলের লাইন লাগাতো তোমাদের। যদি ইরান আক্রান্ত না হয় তাহলে তেলের কি আমার লাইন ধরতে হতো? হতো না। গ্যাসের লাইন যে আজকে যে অবস্থা, গ্যাসের লাইন ধরতে হতো? হতো না। এখন এটা তো স্বীকার করে নিতে হবে। আইন শৃঙ্খলার কথা আমি বলি, এই এই আইন শৃঙ্খলা বাহিনী যারা, আমি তো সাক্ষী, আমাকে তো সর্বপ্রথম শাস্তি দিয়েছে বিগত সরকার। 15 সালে টকশো থেকে ধরে নিয়ে গেল, চ্যানেল 24 থেকে। জি জি। সেই মামলা দিয়ে আমি, সাধারণ ভাই, আসাম লিঙ্গন, শামীম, বেলাল, মনির আমাদেরকে শাস্তি দিয়ে দিল, 2 বছর 4 বছর জেল, নির্বাচন 10 ধরবে না। ম্যাডাম খালেদা জিয়ার নামে বিদ্যুতের সাজা দিলেন আখতারুজ্জামান, বিচারপতি আখতারুজ্জামান, তার বিরুদ্ধে বক্তব্য দিলাম, কন্টেনমেন্ট কোর্ট হলো, আমি দায় স্বীকার করলাম, আমি এগুলো বলেছি, শাস্তি দিল, 2 জন সাজা নিয়ে গেলাম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ওই জায়গায় আছে, সবাই যে সংশোধন হয়েছে তা না। তা নাহলে আমাদের এতগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে বড় বড় কর্মকর্তাদের কেন তাদেরকে মানে অবসরে পাঠানো কেন? এই কাজগুলো এখনও যে নাই তা তো না, এখনও চায়। এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর যারা আওয়ামী লীগ করার কারণে, ছাত্রলীগ করার কারণে চাকরি পেয়েছে, তারা যতই সরকারের কথা শুনলে না, ভিতরে ভিতরে তাদের ভিতরে একটা ইয়ে আছে যে কোনো কারণে, এই সব কারণ মিলে আস্তে 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 সরকার এইগুলিকে সংশোধন রাস্তায় নিয়ে আসবে। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আহ্বান জানাবো, জি, চোখ কান বন্ধ করে যে সন্ত্রাসী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা করুন। এখন বিরোধী দলীয় নেতা আজকে আরেকটা অনুষ্ঠানে সম্পাদকদের সাথে মত বিনিময় করেছেন, এবং এইখানে উনি পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা, সম্পাদকদের তরফ থেকেও বেশ কিছু মন্তব্য করা হয়েছে। আবার জামাতের আমির, বিরোধী দলীয় নেতাও নানা বিষয়ে মন্তব্য করেছেন। সালেউদ্দিন সিফাত, আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি মূলত, যে সম্পাদকরা বলেছেন যে সংসদই যেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়, অতীতের মতো রাজপথের সহিংসতায় যেন বিরোধী দল না যায়, রাজপথে যদি আন্দোলন সংগ্রাম করতেও হয় তাও যেন এটা একটা আগের মতো সহিংস আন্দোলন না হয়। এবং বিরোধী দলীয় নেতা বলেছেন যে আমরা সরকারকে সহযোগিতা চাই, সহযোগিতা করতে চাই, কিন্তু এই সহযোগিতা কতদিন, কতদূর পর্যন্ত? রাইটলি বলেছেন। আসলে যখন দেশের এরকম বাজে অবস্থা, যেমনটা আমার সহ-আলোচক বলছিলেন, বিশেষত তার কনস্টিটিউয়েন্সির কথাই বলছিলেন, এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতির অবনতি, আজকেও গতকাল হচ্ছে কোনো এক জায়গায় ওই পরিবারের মোস্ট প্রবাবলি 4 জন সদস্য নিহত খবর পাওয়া গেছে রংপুরে। আজকেও কিশোরগঞ্জে একজনকে হত্যা করা হয়েছে অত্যন্ত নৃশংস কায়দায়। তো তিনি আবার জামিনে ছিলেন, এরকম একজন ব্যক্তিকে। তো এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেটা বেশ অহরহ ঘটছে। সঙ্গে যুক্ত হয়েছে মাদকের যে ব্যবস্থাটা, আপনার কিছুক্ষণ আগে আমরা অফ দ্য এয়ার আলাপ করছিলাম। তো মাদক তো আমার কনস্টিটিউয়েন্সি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, গ্রামে গঞ্জে, এবং টু বি অনেস্ট বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা কোনোভাবেই ট্যাকেল করতে পারছে না এই সমস্যাটা, এবং এটা তাদেরকে ফাইন্ড আউট করা উচিত অচিরেই যে কেন তারা এটা সমাধান করতে পারছে না। এবং মাদক কখনো এই ব্যবসাটা চলতে পারবে না উইদাউট দ্য পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। নিশ্চয়ই এখানে লোকাল কোনো একটা পলিটিক্যাল পাওয়ার হাউস আছে যে তাকে সাপোর্ট দিচ্ছে, যে তাকে সহায়তা করছে, যে তাকে বিজনেসটা করতে সাহায্য করছে, আদারওয়াইজ এটা চলতে পারে না। তো নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা তারই কোনো না কোনো একটা লোকাল পাওয়ার হোল্ডার ব্যক্তি তাকে এই মাদক ব্যবসাটাকে, সিন্ডিকেটটাকে সক্রিয়তা করতে সহায়তা করছে। এটা তাকে সরকারকে ফাইন্ড আউট করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে বিএনপির নিজস্ব সরকার দলীয় যে অন্তর্কোন্দলের অবস্থা কিন্তু ভয়াবহ। গত যে 6 মাস আমরা আমাদের পর্যবেক্ষণে দেখেছি, গত 6 মাসে বিএনপি তার নিজস্ব অন্তর্কোন্দলে অন্তত 30 জনের মতো নিজস্ব দলীয় নেতাকর্মী নিহত হয়েছেন। তো ফলে এইটা ইটস এ হিউজ নাম্বার আপনার, এবং এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা দেখেছি। তো আপনারা যদি নিজেদের অন্তর্কোন্দলের এই গ্যাপটা, যদি সরকারের প্রতি আমাদের আহ্বান,
এটার কারণে কিন্তু সাধারণ যে নাগরিকরা তারাও কিন্তু ভীত সন্ত্রস্ত হচ্ছে, তারাও কিন্তু হামলা শিকার হচ্ছে, তারাও কিন্তু প্রবলেমে পড়ছে। আমরা দেখেছিলাম কোনো এক সময় সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এটা প্রভাব ফেলছে আনডাউটলি। আমরা দেখেছিলাম গত হাসিনা আমলে আমরা দেখেছিলাম যে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে একটা শিশু আপনার গুলিবিদ্ধ হয়েছিল মায়ের পেটে থাকতেই, নাম মোস্ট অফ দি নাইমা বা সামথিং। তো এই ধরনের ঘটনা কিন্তু সামনে পুনরাবৃত্তি হতে পারে যদি এই ধরনের অন্তর্কোন্দল না থামানো যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আপনার ঠিকভাবে করায়ত্ত করা না যায় বা নিজে যদি নিতে না পারেন। আর আরেকটা বিষয় আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে বিরোধী দলের যে আচার আচরণ সেটার ব্যাপারে সম্পাদক পরিষদ থেকে বা সাংবাদিকদের থেকে এক ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। আমি মনে করি পরামর্শ দেওয়ার আসলে পরামর্শ দিয়েছেন তারা তাদের সৎ উদ্যোগ থেকে, গুড ফেথ থেকে দিয়েছে। তবে বিরোধী দল অলরেডি সেই প্র্যাকটিসটা করছে। যেমন আজকে যদি আপনি আমাদের সংবাদ সম্মেলন দেখেন এবং আমরা যেভাবে তুলে ধরেছি সরকারের প্রত্যেকটা খাতকে ধরে 9টা খাতকে বিভক্ত করে আমরা প্রত্যেকটা খাতে তার কি কি সমালোচনা আছে, সে কোন কোন জায়গায় জবাবদিহিতা করতে ব্যর্থ হয়েছে, কোন কোন জায়গায় তার প্রবলেমগুলো আছে, কোন কোন জায়গায় জনদুর্ভোগ সৃষ্টি করছে এবং গণবিরোধী অবস্থান নিয়েছে, কোন কোন জায়গায় সে পূর্বতন আইনটাকে প্রাধান্য দিচ্ছে, এগুলো কিন্তু আমরা স্পেসিফিকলি একদম পলিসি ওয়াইজ কিন্তু আমরা ধরে ধরে দেখিয়ে দিয়েছি। ফলে বিরোধী দল কিন্তু তাদের যে রাজনৈতিক প্রশ্ন, বিরোধী দল তাদের যে রাজনৈতিক কালচার সংস্কৃতি সেটাতে যথেষ্ট পরিমাণ ডেভেলপড এবং সেই প্র্যাকটিসটা তারা করছে, নর্মস পরিবর্তন নিয়ে আসছে সেটা বলতে যাচ্ছেন। কিন্তু সরকার দলের তরফ থেকে কিন্তু আমরা সেই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি না, বরং আমরা দেখতে পাচ্ছি পুরনো রাজনীতি প্রত্যাবর্তন। যেমন আপনি কিছুক্ষণ আগে বললেন সহিংসতার দিকে যাতে না যায়, তো বিরোধী দল তো আসলে রাস্তায় এখনো ওই অর্থে নামেই নেই। সরকার দলের বিরুদ্ধে যে এখনো কিন্তু আসলে সহযোগিতার যে সদ্ভাব সেটা কিন্তু আমরা দেখতে পাই, বিশেষত সংসদে যখন তারা আলাপ আলোচনা করেন তাদের বিরুদ্ধে এক ধরনের সদ্ভাব সম্পর্ক দেখতে পাই। হ্যাঁ, সহযোগিতার প্রয়োজন, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে সব সংসদে বসে যে চেয়ার ছোটাছুটি করবে, দিস ইজ নট এক্সপেক্টেড অ্যান্ড ওয়ারেন্টেড। কিন্তু সরকার দলের পক্ষ থেকে আমরা গুড ফেইথ দেখি না, বিশেষত যখন হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা হয় এবং হামলায় যখন আমাদের ছাত্র শক্তির একজন নেতা তার চোখে দৃষ্টিশক্তি হারান, তখন সরকারের যে সহিংস পরিস্থিতি এবং সরকার যে মূলত তার দলীয় নেতাকর্মীদের লাগাম টানতে ব্যর্থ হচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে নিয়ে যাচ্ছেন, সেটারই কিন্তু প্রমাণ। তো ফলে বিরোধী দল কিন্তু সঠিক রাজনীতির চর্চাটাই করছে। সরকারের প্রত্যেকটা পদক্ষেপে যেখানে যেখানে ভুল আছে, জবাবদিহিতার অভাব আছে, ঘাটতি আছে, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। অন দি আদার হ্যান্ড সরকার যেটা করছে সহিংস পরিস্থিতি কিন্তু করছে। আর একটা বিষয় আমার বিজ্ঞ আলোচনা, আপনারা যে খুব তাড়াতাড়ি লং মার্চ 5 তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে একটা লং মার্চ কর্মসূচি করবেন, মানে এই সরকারের 6 মাসের মধ্যেই লং মার্চ কর্মসূচিতে বিরোধী দল যাচ্ছে। একটা বিষয় হচ্ছে যে লং মার্চ করাটা তো এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। আপনি মার্চ করেন, মিছিল করেন, প্রসেশন করেন, ডেমনস্ট্রেশন করেন, ইটস আ পার্ট অফ ডেমোক্রেসি। যদি সেখানে কোনো ডেমোক্রেটিক নর্মসের ভায়োলেশন হয় তখন সেটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, ক্রিটিক করতে পারেন, সেটা আমরা মেনে নিব, কোনো সমস্যা নেই। কিন্তু যতক্ষণ অ্যাজ লং অ্যাজ ইট ইজ আ ডেমোক্রেটিক প্রসেশন, ইট ইজ আ পার্ট অফ ডেমোক্রেসি, দেন ইট ইজ এক্সপেক্টেড অ্যান্ড ওয়ারেন্টেড। অফকোর্স এটা সবাই করবে। এখন সংকটটা তো নানাবিধ। আপনি যদি জনগণের পক্ষে না বলেন, বিরোধী দলের কাজটা কি, বিরোধী দলের জায়গা থেকে একটা ডেমোক্রেসিতে বিরোধী দলকে অফকোর্স জনগণের কথাটা বলতে হবে এবং সরকারের কোন কোন পলিসিতে ভুল আছে, সরকারের কোন কোন প্ল্যানে কোট আনকোট প্ল্যানে ভুল আছে সেটা বিরোধী দলকে ফাইন্ড আউট করে দেখাতে হবে। জ্বালানি খাতের কথা বিজ্ঞ আলোচক বললেন, জ্বালানি খাতের মূল সমস্যাটা কিন্তু শুধুমাত্র যে অ্যাক্সিলারেট এনার্জির একটা টার্মিনাল ধ্বংস হয়ে গেছে সেটা না, বরং আরও একটা প্রবলেম এখানে আছে, সরবরাহ ব্যবস্থার যে প্রবলেমটা, সরবরাহ ব্যবস্থার তো সংকটটা আছে এবং সরকার সরবরাহ ব্যবস্থা কিন্তু সিন্ডিকেট বাজি আছে। আপনি যদি খেয়াল করেন যে অন্যান্য দেশ কি এই ধরনের সংকটে পড়ে না? হ্যাঁ পড়ে। তারা কি করে? তারা কিন্তু একটা জ্বালানি নীতি বা ইমার্জেন্সি পিরিয়ডে একটা আলাদা নীতি গ্রহণ করে, যে সেখানে আপনি কোন জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করবেন। ফর এক্সাম্পল, আমার একটা জ্বালানি টার্মিনাল ধ্বংস হয়ে গেছে, আমার এখন গ্যাস দিতে পারছি না, ফাইন, তাহলে এখন আমাকে ঠিক করতে হবে তো যে আমি কোন জায়গাগুলোকে প্রায়োরিটি দিব। আমি কি কলকারখানায় বিদ্যুৎটা বেশি দিব, না হচ্ছে আমাদের বসত বাড়িতে বেশি দিব, বা কোথায় আমি এটাকে প্রায়োরিটি বেসিস সেট করব? আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো পলিসি এখন পর্যন্ত দেখি নাই। ইনফ্যাক্ট যখন পেট্রোল পাম্পে যখন লাইন পড়ে গেল, জনগণের প্রাইভেট কারের লাইন পড়ে গেল, গণপরিবহনের লাইন পড়ে গেল, তখনও কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা সরকার দল, বিরোধী দল সবাইকে নিয়ে, যেহেতু এটা জাতীয় সংকট বলে আমরা, আবার যখন দাম বাড়ানো হলো তার 3 দিনের মাথায় এটা ভৌতিকভাবেই বলা যায় যে এটা আবার শেষ হয়ে গেল। সেটাই আসতেছে কেন, এটাই তো একটা কারণ। তখন কিন্তু আমরা বলেছিলাম বারবার যে সরকার একটা জাতীয় সংকটের সময় জাতীয়ভাবে সেটাকে মোকাবেলা করতে হয়, আপনারা একসাথে বসেন। তখন কিন্তু পরবর্তীতে সরকার এই প্ল্যানটাকে আমলে নিয়ে তারা কিন্তু একটা কমিটিও গঠন করেছিল এবং পরবর্তীতে আপনি যে কথাটা বলেন তো সত্য, যখনই দাম বৃদ্ধি হয়েছে সাথে সাথে কিন্তু আর কোনো লাইন টাইন নেই। কেন? কারণ সবাই এখন তেল পেয়ে যাচ্ছে। এটার একটা কারণ আছে, কারণ
কৃত্রিম সংকট, আপনি একটা কৃত্রিম সংকট দেখাবেন, কৃত্রিম সংকটটা দেখালে যেটা হবে স্পট মার্কেট থেকে আপনি অনেক বেশি দামে আপনি জ্বালানিটা কিনতে পারতেছেন। যেখানে হয়তো $118 কিনা যাচ্ছে, সেখানে আপনি কিনতেছেন $123, $125 স্পট মার্কেট থেকে। কেন? কারণ এখন তো আপনার প্রয়োজনীয়তা, বিশেষ পরিস্থিতির অজুহাত দেখিয়ে, সংকটের অজুহাত দেখিয়ে অনেক বিজনেসম্যান, অসাধু বিজনেসম্যান কিন্তু এটা করে, এবং তারা কিন্তু একা এই কাজটা করতে পারে না উইদাউট দ্য পলিটিক্যাল সাপোর্ট, উইদাউট দ্য গভর্নমেন্ট সাপোর্ট। গভর্নমেন্ট হয়তো নিজে সাপোর্ট হয়তো দিচ্ছে না, কিন্তু তার অধীনস্থ, তার লোকজন, তার ফেভারের লোকজন। আমি হাবিব ভাইয়ের কাছ থেকে আবার একটু শুনে আসি এই বিষয়ে, আবার আপনার সাথে কথা বলবো। যে বিরোধী দলীয় নেতা সম্পাদকদের সাথে মত বিনিময়ে অনেক প্রসঙ্গই আসছে, কিছু অংশ সিফাত আলোচনা করেছেন, এর বাইরেও বেশ কিছু অংশ আসছে। তারা আমি মূলত যেখানে পিন পয়েন্টেড করতে চাই, বিরোধী নেতা বলছেন হাউ ফার, হাউ লং, আমরা কতদিন, আমরা তো সহযোগিতা করছি, তো আসলে আপনারা কতদিন সহযোগিতা চান বিরোধী দলের? না, কতদিন, 2 মাসের মাথার থেকেই তো নামানো স্লোগান চলতেছে। 36 দিনে আওয়ামী লীগকে তাড়িয়েছে, 6 ঘন্টায় নিল। তাদের পলিটিক্যাল রেটরিক অনেক সময় রাজপথে, এইটা তো ঠিক না, এগুলো তো অনেক কিছু আপনি আওয়ামী লীগের তুলনা করতে পারেন না। তো আওয়ামী লীগ ভোটবিহীন নির্বাচন করেছে, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, বিদেশের টাকা পাচার করেছিল, ব্যাংকগুলিকে লুট করে শেষ করে দিয়েছিল। তার সাথে আপনি আমাকে তুলনা করবেন 2 মাসের মাথায়? এই যে মানে না, এখন তাইলে বিরোধী দলের কাছে সমালোচনা করবে, যৌক্তিক সমালোচনা করবে, জি, তাতে কোনো আপত্তি নাই। ভাষাটা তো সংযত করতে হবে। আমরা এত রক্ত দিলাম, এত আন্দোলন করলাম, ছেলেরা জীবন দিল, এইসব ভাষা শেখার জন্য। তারা তো বলছেন যে আপনারা সংস্কারের কিছু করছেন না, সেটা অভিযোগটা ভাষা তো ওইটা ভাষা, যেসব ভাষা আমরা বলি, এইসব ভাষা কি বলা উচিত বলেন তো? ভাষা বলা উচিত? আমার স্টুডেন্ট যেমন যে বস্তির মহিলারা বলবো, ওই মাদক ব্যবসায়ীরা, এরা ভাষা বলতেছে, আমরা তারা রাজনীতিক, আমরা সেই ভাষা বলবো না? এই ভাষাগুলি থেকে আমার সরিয়ে আসা দরকার। আমার কথা হলো যে দেশের সংকট, আমাদের দেশের সংকট ছিল না, সবসময় ছিল। এখন নতুন একটা সরকার এসেছে, একটা ধ্বংসস্তূপ দাঁড়িয়ে, এটা একটা সময় দরকার ছিল, কিন্তু তার আগেই ক্রাইসিসটা সৃষ্টি হলো। এখন আজকে যারা বলছে তারাও ক্ষমতা থাকলে তাদের এই সমস্যাটা ফেস করতে হতো, এটা খুবই স্বাভাবিক। এখন কি আপনি মনে করেন আমরা নিরাপদ? আমরা কি নিরাপদ? আমরা এই যে যারা একসাথে আন্দোলন করেছি, কোনো কারণে, আমাদের সরকারের কারণে হোক, বিরোধী দলের কারণে হোক, যদি কোনো পরিবর্তন, কোনো কিছু ঘটে, আমরা কেউ কিন্তু বাঁচবো না, আমরা কেউই বাঁচবো না। না এনসিপি বাঁচবে, না বিএনপি, জামাত বাঁচতে পারে, কোলে উঠতে পারে। এর সাথে আমরা কোলে উঠছিল। আমলিরা আমরা যুদ্ধ অপরাধের দায়, এগুলি ফাঁসি ছাড়া আজ তারা ওইভাবে ব্যাপকের সম্মুখীন কিন্তু তারা হয়নি। কিন্তু এনসিপি বাঁচবে না, বিএনপি বাঁচবে না, আর আমি তো বাঁচবই না। আমার তো আগেই তো আমাকে পরবারে পাঠাই দিবে। আমি মনে করি যে আমার ব্যক্তিগত ব্যাপার না, আমাদের বিরোধী দলের সামনের দিকে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, সমালোচনা করুক, যোগ দেখে দিক, এইটা নাহলে এইটা প্ল্যান দিক। যে আমরা যদি ক্ষমতা থাকতাম, তাহলে আমরা তেল অমুক জায়গার থেকে নিয়ে আসতাম। ভারতীয় ডিজেল আমরা নিচে ক্রাইসিস পিরিয়ডে, আমরা তেল আমরা এর থেকে নিয়ে আসবো। সিঙ্গাপুর কোথা থেকে তেল আনে? বিদেশ থেকে আনে, হয় রাশিয়া থেকে নিয়ে আসে, ইউএন থেকে নিয়ে আসে, নাহলে মিডল ইস্ট থেকে নিয়ে যাওয়া, ওখান থেকে আমরা নিয়ে আসি। এগুলো দেখাতে হবে। যেমন ধরেন আপনার ইউক্রেন আক্রান্ত হওয়ার পরে গমের দাম বেড়ে গেল না? সারা পৃথিবীতে বাড়লো, আমাদের ডবল হয়ে গেল। জি, ওইটা হলো আমাদের মূল উৎস রাশিয়া এবং ইউক্রেন থেকে ম্যাক্সিমাম গমটা আসতো। আমার এই জিনিসগুলি তো বলতো, হ্যাঁ আমরা তাহলে এখান থেকে নিয়ে আসতাম। যখন ধরেন ইন্ডিয়া পেঁয়াজ দিল না আমাদের, মাঝখানে দিল না, 300 টাকা কেজি পেঁয়াজ হলো। আমি মিশরের পেঁয়াজ একদিন দোকান দিয়ে একটা কিনলাম। আমি গিয়েছিলাম এক জায়গায়, সেখানে 4টা পেঁয়াজ দিয়েছিলাম, 2 দিন ওইটা নিয়ে টকশো করছি। বাট এখানে মনে হয় কার আমাকে নিয়ে রাখলো এনটিভি, যে আমরা পেঁয়াজ দিয়ে খাবো, ডিম ভেজে খাবো। এই যে ক্রাইসিস শেষ হলো, ভারত দিল না পেঁয়াজ, ক্রাইসিস। এখন আমাকে এই জিনিসগুলি অ্যাড্রেস করতে হবে, এইটা না পরামর্শ দিতে হবে। তারপরে এখন আমরা ফ্যাসিস্ট তো হয়নি, ফ্যাসিস্ট একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, দলের অধীনে নির্বাচন করায়, রাতের বেলা ভোট কাটবো, দিয়ে দেবো, তখন ফ্যাসিস্ট বলেন। আমাদের ভোটের কাছেই তো যায়নি। এখন কি আগের মতো মিডিয়ার সমস্যা ভেঙে দেওয়া হচ্ছে? হ্যাঁ, বিক্ষিপ্ত ঘটনা দু একটা হচ্ছে, সেটা আমরা চাই না। আগের মতো এই যে আমরা ঘরে থাকতাম, ঘরে থাকতে পারতাম না, এখন তাই আওয়ামী লীগে যারা অপকর্ম করেছে, দুষ্কর্ম যারা করেছে, তারাও তো ঘরে থাকে, তারাও ঘরে থাকে, আমরা তো নিরীহ আপনার ঘরে থাকতে পারি না। তাহলে আমরা ফ্যাসিস্ট হলাম কী করে বলেন? এই জন্য বলি যে বিরোধী দল আমরা মিলে সামনের দিকে দেশটাকে এগিয়ে নিতে হবে। আমি বল রাস্তা দেখায় না, রাস্তা দেখায় দেন, একসাথে আমরা আন্দোলন করছি, মাঠটা তো পিঠে কারো কম পড়ে নেই। লাস্টের দিকে কোনটা এনসিপি
আর কোনটা বৈষম্য ছাত্র আর কোনটা সে তো খেয়াল করে না। নির্বিচারে গুলি করেছে, শিশু থেকে শুরু করে সাধারণ প্রায় আপনার কতজন 1400 65 জন না তারও বেশি 18 বছর নিচে মারা গেছে। জি জি, এই পৃথিবীর ইতিহাসে আছে। এই আন্দোলনে পৃথিবীর ইতিহাসে কেউ দেখে নাই যে বাবা তার 2 বছর সন্তানকে কাঁধে করে নিয়ে মিছিল করতেছে, মা তার মেয়েকে রিক্সায় করে নামিয়ে দিয়ে মিছিলে দিয়ে বলছে মা তুমি মিছিল করে আমি আসে, ভাই তার ভাইকে নামিয়ে দিচ্ছে আছে। এরকম কষ্ট ঘরে বসে আছে শিশু, সেখানে আপনার হেলিকপ্টার গানশিপ দিয়ে গুলি করতেছে, সেখানে মারা গেছে। দেখেন কিন্তু পুলিশ সাদে উঠছে, বেরোতে পারতেছে না, জনরোষ কেমন, পরে হেলিকপ্টার দিয়ে তাকে উদ্ধার করতে হয়েছে। এসব ঘটনা আমাদের চোখের সামনে না। এই চোখের সামনে ঘটনা দেখার পর আমাদের কি সামনের দিনগুলি আমরা ভালো যেন চলতে পারি সেই ব্যবস্থা কথা। হ্যাঁ বলেন জুলাই সন্ধ্যের কথা বলেন, আমরা জুলাই সন্ধ্যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, দলের প্রেসিডেন্ট চেয়ারম্যান বলেছেন আমরা বাস্তবায়ন করবো। হয়তো ঘুরে ফিরে সাথে সাথে সব কিছু নাও হতে পারে, আলটিমেট দেশটা এগিয়ে নিতে হবে। যেমন ধরেন এনসিপি এবং জামাত, তাদের আকাঙ্ক্ষা ছিল জুলাই সনদ স্বাক্ষর হোক, তাদেরই বেশি আকাঙ্ক্ষা ছিল। আর যেদিন স্বাক্ষর দিন নির্দিষ্ট হলো, জামাত বলে আমরা করবো না, এনসিপি বলে আমরা করবো না। তারপর জামাত হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে তারা জুলাই সনদ স্বাক্ষর করতে আসে। এনসিপি রাগ করে মির্জাপুর বিশ্বাসঘাতক বলে চলে গেল কক্সবাজার, স্বাক্ষরই করলো না, নির্বাচনের পরে করছে। সেখানে কি ছিল 5% নারীদেরকে সংসদ সদস্য নমিনেশন দেবো বলেছে না, দিয়েছে? একটা দিয়েছে। দেখেন জুলাই সনদে 100 প্রতারণা করা হলো না, হলো তো। আবার জুলাই সনদে আছে যে ডেপুটি স্পিকারের বিরোধী দল বলা হয়েছে নিয়েছে, এখানে 100% প্রতারণা করলো। বিএনপি এখন প্রতারণা করে নাই। হ্যাঁ, আমার সিফাত যেটা বললো যে সংস্কার আর সংশোধন এটার ভিতরে পার্থক্য আছে, কিছু তো আছেই। এখন সংস্কার কোনটা, সংশোধন কোনটা, এটাও তো বুঝতে হবে আমাকে। আমার কথা হলো আলটিমেট ওই জায়গা পর্যন্ত আপনি অপেক্ষা করেন, যখন বিএনপি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান 2/3 মেজরিটি জোরে বাতিল করে দিবে, সেদিন আপনি বিএনপিকে স্বৈরাচার করেন, ফ্যাসিস্ট করেন। তার আগ পর্যন্ত বলতে পারেন এই কারণে আগামী 5 বছর পরে কিন্তু মানুষের কাছে যাওয়া লাগবে। অতএব বিএনপি ওই কাজ করবেন না, তার ওই কাজ করবেন না যে কাজ করলে বিএনপি মানুষের আগে 5 বছর ভোটে চাইতে গেলে বলে যে আপনি ওয়াদা ভঙ্গ করেছেন, আপনি দেশের ভিতরে এটা করেছেন, আপনি সেটা করেছেন। সেই জন্য বিএনপি চেষ্টা করতেছে, তাই গ্রহণের চেষ্টা করতেছে। তবে সব কিছু একেবারে রাতারাতি হয়ে যাবে আমাদের দেশে, সেটাও সম্ভব না। আজকে এনসিপি একটা নতুন একটা দল, তারা ধরেন তারা জামাতের সাথে না যেত, নিজেরা নির্বাচন করলে তাদের সিট পাওয়ার সম্ভাবনা ছিল না। হ্যাঁ, তারা যদি বিএনপির সাথে আসতো, যে কোনো আশা হয়নি, তাহলে তাদের ভবিষ্যৎটা এই যে দুষ্ট জামাত স্বাধীনতা, তারা তো কেউ স্বাধীনতা বিরোধী না, তাদের ভিতরে 99% বা 95% তারা স্বাধীনতার পক্ষের মানুষ, স্বাধীনতাকে ওন করে। জামাত 99% স্বাধীনতাকে ওন করে না। এখনও তারা মনে করে না বাংলাদেশ স্বাধীনতা সঠিক হয়েছে, এখনও তারা মনে করে পাকিস্তান এক থাকা উচিত ছিল। তারা এই জন্য স্মৃতির সাথে যায় না। এবার গিয়েছে বিরোধী দল বলে, তাই শহীদ মিনার, যে শহীদ মিনার বা যে ভাষা আন্দোলনের গর্বে স্বাধীনতার জন্ম হয়েছে, শহীদ মিনার কোনোদিনও যায় না। এবার গিয়েছিল বিরোধী দল নেতা শফিকুর রহমান, সাংবাদিকরা আপনারা জিজ্ঞাসা করেছেন যে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, উনি স্টেট বলে দিলেন যে আমার শিষ্টাচার, আমি বিরোধী দল নেতা, আমাকে আসতে হয়েছে। বললেন না যে হ্যাঁ আমি শ্রদ্ধা নিবেদন করতে আসছি। তো তাদের সাথে তাদের যাওয়াটা, আমাদের বিএনপি হয়তো আমরা আরেকটু উদার হতে পারতাম, তাদেরকে যদি আবার সাথে রাখতাম, তাহলে তারা তাদের একটা রাজনৈতিক ভবিষ্যৎ, আমি চাই ইয়াংদের সামনে এগিয়ে যাক, সুন্দর সুস্থ এগিয়ে। আজকে না হোক কাল একঝাঁক তরুণ একসাথে হয়ে যখন ই করবে। আওয়ামী লীগ যখন 49 সালে গঠন হয়েছিল, তাদের বয়স 30-32 বছর বয়স ছিল, কারোর বয়স 40 ছিল না, সব কম ছিল। তারা সেই আওয়ামী লীগ গঠন করে কিন্তু আস্তে 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 একটা পর্যায়ে গিয়ে তারা স্বাধীনতার নেতৃত্ব প্রদান দিয়েছে। এনসিপির এই যে একঝাঁক তরুণ, আজ হোক আর কাল হোক, এরা ঐক্যবদ্ধ থেকে আগালে এরা ভবিষ্যতে ভালো করে, এদের মানুষ বিশ্বাস, হ্যাঁ ঠিক আছে এটা আন্দোলনে ছিল, ওদের বিশ্বাস করা যায়। তো সেই জিনিসটা আমরা এই যে একটা হোঁচট খেয়েছি আমরা। তারপরে আমি মনে করব সামনের দিকে আমাদের কোনোভাবেই স্বাধীনতাকে অস্বীকার করে এদের রাজনীতি করতে চাইলে হ্যাঁ সিট পেতে পারে। এবার যে আসনগুলি পেয়েছে, আমি একদম হলফ করে আপনি বলতে পারি, যদি বিএনপির বিশ্বাসঘাতকরা যদি বিশ্বাসঘাতক না করতো, ভোট যদি জামাতকে না দিত, তাহলে জামাত বিএনপি 18-20টা সিট পেত না। যে জামাতের সেই অবস্থান ছিল না। আওয়ামী লীগের ভোট যতই দিক না কেন, আওয়ামী লীগ কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ ক্ষেত্র বিশেষে
জায়গা বিশেষে বিএনপিকে ভোট দিয়েছে, আমি অস্বীকার করবো না, কিন্তু ম্যাক্সিমাম ভোটার তারা জামাতকে দিয়েছে, আমার ওখানে আমি বলতে পারি। আমি একটু সিফাতের কাছে ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাই। এটা আবারও নাহিদ ইসলাম বলেছেন, এবং এই সময়ে একটা আলোচিত বিষয় ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে দিল্লির সাথে সম্পর্ক হতে পারে যেসব শর্তে, এটা নিয়ে কয়েকদিন থেকে আমরা আলোচনা দেখছি, সরকারের বক্তব্য দেখছি। তারেক রহমানের ভারত সফর করতে এই মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্তের কথা আমরা জেনেছি। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, নতুন প্রতিমন্ত্রীর বক্তব্য, আজকেও নতুন প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির এই নিয়ে কথা বলেছেন, দিল্লি সফর নিয়ে। বলছেন আমাদের সাথে যোগাযোগ আছে, কিন্তু যাওয়ার জন্য, ভারত যাওয়ার জন্য যে প্রস্তুতির দরকার সেটার তো একটা বিষয় আছে, এবং আমরা দুই পক্ষ এটা নিয়ে সুবিধাজনক সময়ে ভারত সফর হতে পারে, তবে বাংলাদেশেরও কিছু চাওয়া পাওয়া আছে। এবং নাহিদ ইসলাম খুব স্পষ্ট করেই বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যাতে ভারত থেকে পরিচালিত না হতে পারে, শর্তের কথাগুলো বলছেন। হাসিনাকে যাতে আশ্রয় না দেয় ভারত, বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রের পথে আস্থাশীল এবং শ্রদ্ধাশীল যাতে ভারত থাকে, এবং হাদির হত্যাকারীদের যাতে ফিরিয়ে দেওয়া হয়, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছেন। আরও বলেছেন যে গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে, সবাই আমরা জানি। এই চুক্তিটা নতুন করে করা, এবং যাতে সমতার ভিত্তিতে চুক্তিটা হয়, সীমান্ত হত্যা বন্ধ করা, এই সমস্ত হাইলাইটেড পয়েন্ট, যে এইগুলোর ব্যাপারে ভারতের সাথে, ভারত যদি এগুলোতে রাজি থাকে তাইলেই ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক হতে পারে, সম্পর্ক হতে পারে। এবং সরকারের কথার সাথে এইখানে আমরা অনেকটা মিল দেখছি, এনসিপির কনভেনরের কথার মোটামুটি মিল দেখছি। তো আসলেই কি মানে ভারত যে উল্টা, ভারতে একটা প্রপাগান্ডাও দেখছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সফরে গেলেন না, এই ধরনের এক ধরনের প্রপাগান্ডা দেখছি। আবার গতকালকে আমরা এমন রিপোর্টও দেখেছি, আজকে আসছে অনলাইনে, যে ভারতে কয়েকশো হোটেল বন্ধ হয়ে গেছে। ওইখানে যে রিসেন্টলি হোটেলে যে অগ্নিকাণ্ডের আগুনের ঘটনা, বাংলাদেশে নিহত হওয়ার ঘটনা, এবং একটা টানা পূরন্ত চলছে, এই সব কিছু মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কটা আপনি কিভাবে দেখেন? একটা হচ্ছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, অভ্যুত্থানের পূর্বে ভারত বাংলাদেশের সম্পর্ক একরকম ছিল। অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শক্তি এখানে বসা ছিল, তাদেরকে হোল হার্টেডলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন জুগিয়েছে ভারত। ভারতের ওই প্রত্যক্ষ ওই পরোক্ষ সমর্থন ছাড়া, ইন্ডিয়ার ওই প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন ছাড়া, তাদের ওই শাসক গোষ্ঠীর সমর্থন ছাড়া, যেটাকে আমরা বেসিক্যালি দিল্লি বলতে বেশি পছন্দ করি, তাদের ওই সমর্থন ছাড়া কোনোভাবে বাংলাদেশের মানুষের উপর এই দীর্ঘদিন সময় ধরে, দীর্ঘকাল সময় ধরে এই টর্চার, নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ করা সম্ভব হতো না। ধরেন আপনি সালাউদ্দিন আহমদের কথাই বলতে পারেন, ওনার ব্যাপারে বলা হয় যে ওনাকে বাংলাদেশ থেকে গুম করা হয়েছে, পরবর্তীতে দিল্লিতে পাঠানো হয়েছে, ইন্ডিয়াতে পাঠানো হয়েছে, এছাড়া এবং আমরা জিয়াউল আহসান, মেজর জেনারেল জিয়াউল আহসান, তার যে দেহরক্ষী, তার কিছুদিন আগে তিনি সাক্ষ্য দিয়েছেন আইসিটিতে, সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন, এমন একটা ঘটনার কথা তিনি উদ্ধৃত করেছেন যে ঢাকা থেকে কেউ একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারপর সীমান্তে ওখানে তাকে দিয়ে আসা হয়েছে, সীমান্ত থেকে দুজনকে ধরে নিয়ে আসা হয়েছে, দেন তাকে নিয়ে ঢাকায় আসা হয়েছে, বা কোথাও গিয়ে গুলি করে শুট করে ফেলা হয়েছে। ফলে এইটা কিন্তু একটা ট্রান্স বর্ডার ক্রাইমের যে একটা ক্ষেত্র, সেটাও আমাদের সামনে উন্মোচন করে। তো তার মানে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা ছিল অভ্যুত্থানের পূর্বে, সেটা একরকম ছিল, সেটা ছিল শাসক শাসিতের সম্পর্ক, দাস মনিবের, এই ধরনের একটা ব্যাপার ছিল। কিন্তু অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের জনগণের যে গাইজ জাগ্রত হয়েছে, আমরা যে জেগে উঠেছি, এবং আমাদের সেলফ সম্পর্কে যে আমরা সচেতন হয়েছি, আত্মমর্যাদাবান হয়েছি, আপনি সেটা দেখবেন সীমান্তে গেলেই। সীমান্তে আগে যেখানে আমাদের বিজিবি থেকে আমরা সক্রিয় কোনো পদক্ষেপ দেখতাম না, এখন কিন্তু বিজিবি আরো সক্রিয় পদক্ষেপ দেখাচ্ছে, এবং খুবই এবং এর পাশাপাশি আপনি যদি জনগণকে দেখেন, জনগণ কিন্তু কেউ কাস্তে হাতে পর্যন্ত দাঁড়িয়ে আছে যে আমাকে যদি গুলি করো। এবং আমি এরকমও দেখছি যে ভাঙা ভাঙা হিন্দিতে জিজ্ঞেস করছে যে তুমি গুল্লি কিউ মারা, বিএসএফ কে জিজ্ঞেস করছে তুমি গুল্লি কিউ মারা। তো এই যে একটা হিম্মত, এই যে সাহস, এটা 5th অগাস্ট দিয়েছে, অভ্যুত্থানের মধ্যে দিয়েছে। এখন অভ্যুত্থানের পরে তাহলে আমরা বাংলাদেশ ভারত সম্পর্কটাকে আমরা কিভাবে দেখবো? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, ভারতকে গত 15 বছরে তার যে পলিসি, সে বাংলাদেশের সাথে যে পলিসিতে এই হাসিনাকে সমর্থন দিয়ে গিয়েছে, সেটাকে রিভিউ করতে হবে। প্রণব মুখার্জির বই পড়লেই তো বোঝা যায় যে আসলে সে কি পরিমাণ সমর্থন দিয়েছে। সে যতক্ষণ না এটা রিভিউ করতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সম্পর্ক উন্নয়ন করা ঠিক হবে না, এবং কোনোভাবে এটা উচিত না। নাম্বার 2 হচ্ছে সীমান্ত হত্যার একটা বড় ইস্যু আছে, পুশিনের একটা ইস্যু আছে, এগুলো হচ্ছে সীমান্ত সংশ্লিষ্ট। নদী শাসনের একটা ব্যাপার আছে।
সে কিন্তু আমাদের এই যে নদ নদীগুলো কিন্তু একদম শুকিয়ে ফেলেছে। সামনে কিন্তু আমাদের ইকোলজিক্যাল ক্রাইসিস আসছে, আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি না, কারণ আমরা তো পলিটিক্স তো সারাক্ষণ মানবাধিকার গণতন্ত্র নিয়ে কথাবার্তা বলি, কিন্তু আমাদের যে ইকোলজিক্যাল ক্রাইসিস আসছে সামনে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং আমাদের ইকোলজিক্যাল ক্রাইসিসের জন্য তো বাংলাদেশ দীর্ঘদিন থেকে ফেস এক্স্যাক্টলি করছে। আমাদের এটার জন্য আরো বাজে অবস্থা তৈরি হবে, এবং সেটার জন্য দিল্লির এই অপশাসন দায়ী, দিল্লির এই যে তাবেদারি মনস্তত্ত্ব সেটা দায়ী। যতক্ষণ পর্যন্ত না দিল্লি এই ব্যাপারে একটা এগ্রিমেন্টে পৌঁছাচ্ছে যে না আমি এখন থেকে এইভাবে তোমার সাথে সম্পর্কটা থাকবে, তার আগে পর্যন্ত তারেক রহমান দিল্লিতে যাওয়া উচিত। এবং স্পেসিফিক্যালি হাসিনার ইস্যুটা তো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সে একজন কনভিক্টেড ক্রিমিনাল। আগে ছিল সে হয়তো কনভিকশনের মধ্যে দিয়ে ছিল না, সে হয়তো আউটস্টেড লিডার, এখন কিন্তু সে কনভিক্টেড একজন ক্রিমিনাল বাই দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তাহলে একজন কনভিক্টেড ক্রিমিনালকে আপনি আপনার দেশে হোস্ট করছেন, শুধু হোস্ট করেই ক্ষান্ত হচ্ছেন না, তাকে প্রেস কনফারেন্স করার সুযোগ দিচ্ছেন যাতে করে সে অন্য একটা দেশে, আপনার নেইবারিং একটা কান্ট্রিতে ভায়োলেন্স ইনসাইট করতে পারে। এটা অনেকটা এরকম যে আপনি মাইক দিয়ে রাখছেন আপনার প্রতিবেশীর ঘরের সামনে এবং মাইক দিয়ে তাকে গালিগালাজ করতেছেন যাতে ভায়োলেন্স ইনসাইট হয়। তার মানে সে তো আমার জন্য সুস্থ একটা সম্পর্ক চায় না। সে যদি সুস্থ সম্পর্ক চাইতো তাহলে তো এই নেইবারিং কান্ট্রি হিসেবে সেই কাজটা করতো না। তো এইটা একটা। আবার হাদির যে হত্যাকারী ইস্যুটা, আপনি যদি চিন্তা করেন যে একটা মানুষকে খুন করে সুন্দরভাবে সে আবার ইন্ডিয়ায় চলে গেল এবং সেখানে সে ধরাও পড়ছে, কিন্তু এখনো প্রত্যার্পণ করা হচ্ছে না। মমতা ব্যানার্জি একটা কথা বলেছিল রিসেন্টলি যে আমি অনেক কিছু জানি, কোট আনকোট, আমি অনেক কিছু জানি যেগুলো বললে অনেক গন্ডগোল হয়ে যাবে। তো এই যে কি জানেন উনি কি বুঝাতে চাচ্ছেন বা উনি কি বলতে চাচ্ছেন বাংলাদেশের মানুষকে? তার মানে ভারত বাংলাদেশের যে এই যে সম্পর্কটা, এটা কোনোভাবে মানে পারস্পরিক আত্মমর্যাদার ভিত্তিতে, বিষয়টা আমাদের আত্মমর্যাদার ভিত্তিতে হয় নাই 5th অগাস্টের পূর্বে। এখন যেহেতু 5th অগাস্টের পরে আমরা একটা নয়া বাস্তবতায় আসছি, ফলে সরকারের যে চিন্তাভাবনা আছে, কিছু চিন্তাভাবনা সেটার সাথে আমাদের মিল আছে, কারণ এটা হচ্ছে আমাদের 5th অগাস্টের সিলসিলা, এটা কিন্তু এই সরকারের নিজস্ব অবদান না। কিন্তু এই সরকারের একটা দ্বিধান্বিত অবস্থা আছে পররাষ্ট্রনীতি নিয়ে। সেটা হচ্ছে আপনি দেখবেন যে এই সরকার কড়া বিবৃতি দেয় ভারতের বিরুদ্ধে যখন ওই যে সীমান্ত হত্যা ঘটে, পুশিন ঘটে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাই যখন জুলাই জাদুঘর হয়, ওপেন হয়, সেখানে কিন্তু আমরা আগে ফেলানির যে নিদর্শন, ফেলানির যে প্রতিরোধীয় নিদর্শন, সিম্বল, সেটা দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন কিন্তু ফেলানি সেটাকে সরিয়ে ফেলা হয়েছে। কাঁটাতারের বিরুদ্ধে আমাদের যে ফাইট, আমাদের বর্ডার কিলিংসের বিরুদ্ধে যে আমাদের ফাইট, সেটা কিন্তু জুলাই জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। ফলে এখানে আমাদের মনে হচ্ছে সরকার এই জায়গায় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আত্মবিশ্বাসী না যথেষ্ট পরিমাণ, কিছু যে ক্ষেত্রে দ্বিধান্বিত। কিন্তু আমরা সরকারকে বারবার বলবো যে তারেক রহমানের ওই ভারতে যাওয়া এবং সেখানে যদি হাসিনা থাকে তাহলে এটা কিন্তু এটা কি মিনিং দাঁড় করায়, এটা সরকারকে ভাবতে হবে। যতক্ষণ পর্যন্ত না সে হাসিনাকে প্রত্যাপন করাচ্ছে, হাদির হত্যাকারীদেরকে দিচ্ছে এবং আমাদের সাথে তাদের সম্পর্কের যে 15 বছরের যে মানে তাবেদারি সম্পর্ক, সেটাকে পলিসিটাকে সে রিভিউ করছে এবং সেটার জন্য জনগণের কাছে অনুতপ্ত হচ্ছে এবং নতুন একটা এগ্রিমেন্টে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারেক রহমানের ভারত সফর করা উচিত। জনাব হাবিবুর রহমান হাবিব, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমরা এনসিপির বক্তব্য শুনলাম এবং ডিটেইলসই উনি বললেন, এবং সরকারের পলিসিগুলো আপনি লক্ষ্য করছেন গত কয়েকদিন থেকে। না, একটা জিনিস যেটা নাহিদ ইসলাম যেটা বলেছে, সেও যেটা বলেছে, আমি কিন্তু নাহিদ ইসলামের বক্তব্য সমর্থন দিচ্ছি, তারটা সমর্থন দিচ্ছি। একটা জায়গায় আমার একটা যে বিএনপিকে চিনতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন। তালপট্টির দ্বীপ যখন জেগে উঠেছিল, ওইটা তো ভারতের সবচেয়ে লোভনীয় জায়গা ছিল। জিয়া রহমান যখন বললেন তালপট্টি ইজ আওয়ার, তখন ওনার মৃত্যুর দিনক্ষণ ধার্য হয়ে গেছিল। ওই স্বাধীন চেতা, ভারতের চোখে চোখ রেখে কথা জন্মই হয়েছে বিএনপির। এই জন্য যে কোনো তারেক রহমান ছাড়া অন্য কেউ যদি হতো নড়বড়ে হয়ে যেত। আমার কথা হলো যে ভারতের সাথে আগে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, বিএনপির সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। প্রতিবেশী সম্পর্ক হতে পারে, সমঝদার সম্পর্ক হতে পারে। আপনি ওখানে ফ্যাসিস্টকে রাখবেন, ওখানে সাংবাদিক সম্মান করাবেন, ওখান থেকে বিবৃতি দেওয়াবেন, তারপর দেশের অস্থিরতা সৃষ্টি করবে, আবার আপনি আমাকে ডাকবেন, আমি কেন যাবো সেখানে? আমি কেন যাবো? ওইগুলি ওই করেন, বন্ধ করেন, ওইগুলি পাঠায় দেন ওখানে। হাদি হত্যার আসামিদের কেন আপনি ফেরত দেবেন না? তো এই জিনিসগুলি বিএনপি কিন্তু ছাড় দেবে না। ছাড় দিলে পথে তার ক্ষমতা সিদ্ধান্ত নিয়েই নিতেন। ভারতে যাব না, প্রতিবেশী দেশ, এটা সাহস তো বড় সাহসের ব্যাপার। এই যে যেখানে সীমান্তে যেটা হচ্ছে, এই আমরা তো দেখলাম পুশিন নিয়ে যাওয়া যে হল না, আর সেখানে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, আমাদের বিজেপির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, আর ওদের ব্যর্থতা, ওদের বিএসএফের পক্ষে কেউ আসে না, ওরা ছাড়া কেউ আসে না। এইটা হলো দেশপ্রেম, এইটা হলো আমাদের মাথা উঁচু কেন্দ্রের লক্ষণ। আমরা কোনোভাবে ভাববো না ভারত আমাদের অনেক বড় দেশ, অনেক জনসংখ্যা বেশি তাদের, আমরা 16 কোটি মানুষ, 17 কোটি মানুষ, অল্প ছোট দেশ,
তাই বলে ভারতের কাছে মাথা নত আমরা করবো না। আমরা এখান থেকে আমরা মাথা উঁচু করে আমরা চলতে, কারণ ভারত বিবাদের সময় আসে না তো। আমার যখন 91 সালে ঘূর্ণিঝড় হয়ে গেল, রাজীব গান্ধী নিজে বললেন 5 লক্ষ মেট্রিক টন চাউল দেবেন, সেই চাউল দিলেন না। তারপরে আইলের সময় প্রণব মুখার্জি বললেন গ্রাম করে দিবেন, সেই গ্রাম আর হলো না। পেঁয়াজ যখন তাদের গোডাউনে রাখার জায়গা থাকে না, পৌঁছে যাচ্ছে, তখন আমরাও পেলাম না, এক্সপোর্ট করে আমরা তখন ইম্পোর্ট করতে পারি। যেই একটু কাছে আর দেয় না, সে নেই না, তখন সে নেই না, টাকাই না। বারবার আমরা দেখেছি তো তারা যে, আমরা একটা জিনিস বলি বারবার, ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে ঠিক, কিন্তু আমাদের সে স্বার্থ তাদের বেশি। পাকিস্তান এক থাকতো, কথার দ্বারা বলতেছি, তাহলে এই সীমান্ত আর এই সীমান্ত পাহারা দিতে, তার এই সীমান্ত কত টাকা খরচ হতো? পাকিস্তানের পাহারা দিতে যা অবস্থা, যদি এটা যদি পাকিস্তান থাকতো তাহলে তার না বিশ্বাস উঠতো না। ইন্দিরা গান্ধী নিজেও বলেছেন, এই জন্য তাদের এত আগ্রহ ছিল। আর পাকিস্তান বড় বড় পাকিস্তানিরা, তারা আমাদের উপরে অত্যাচার করেছে, সবকিছু মিলে এটা। ভারত যদি প্রকৃত আমাদেরকে ভালোই বাসত, স্বাধীনতা যদি প্রকৃত সহায়তা করে মানসিকতা থাকতো, তো বাংলাদেশকে তো সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করতে পারতো। তারপরে ভারতের সবচেয়ে বড় দিয়ে তার আশপাশে একটা দেশ তার পক্ষে না, কেউ তার পক্ষে না। এটা তার জন্য একটা বড় বড় চ্যালেঞ্জ, এবং তার সে বিশ্বে মোড়লগিরি করবে। তার পাশে প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবে না। আমরা তো এমন কিছু চাচ্ছি না, ভারত থেকে তো জোর করে। ভারতে আমাদের দেশে শেষ করবো, আমাদের ভারতের যে রেমিটেন্স সেকেন্ড হাইয়েস্ট না থার্ড হাইয়েস্ট বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। আমি 1 টাকাও কিন্তু ভারত থেকে আনি না, তারা এখানে 5 লাখ 6 লাখ 3 লাখ 4 লাখ, বরং আমরা এখানে চিকিৎসার কারণে আমরা বাজার করতে গিয়ে ভারতের একটা লোক ওই উন্নত যে রাজ্যগুলো সেখান থেকে একটা লোক আসে না, পড়তেও আসে না, চিকিৎসা নিতেও আসে না। তাহলে তারা আমাদের সবকিছুই আমরা তাদেরকে দিচ্ছি, তাদেরকে ফরেন কারেন্সি আমরা দিচ্ছি, তারা আমাদের সাথে এই ব্যবহার কেন করছে? এটার পরিবর্তন দরকার, মানসিকতার পরিবর্তন অবশ্যই। পরিবর্তন না করলে বাংলাদেশের মানুষ অন্তত ভারতের কাছে মাথা নত করবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সালেউদ্দিন শিবত, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি দেখলেন, আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।